কথা কম কাজ বেশি, অ্যাকশন হবে বিদেশি। উড়াদুরে অ্যাকশন অনেকদিন হলো দেখা হয় না, কি বলেন? মারামারির স্লো মোশনের সিন দেখে যদি মাথা না ধরে তাহলে কি সেটা হয় বলুন? তেমনই একটা অ্যাকশনে ভরপুর মুভি নিয়ে আজ কথা বলতে চলেছি। মুভির কাহিনীর ব্যাপারে আমি কিছু বলবো না, কারণ আমি আবার চাপা মারতে পারি না। বাকি মুভির কাস্টিং, কস্টিউম, লোকেশন সেট ঠিকঠাক ছিল। নন্দমুরি কালিয়ান রাম লিড রোলে অভিনয় করেছে, যার মুভির ব্যাপারে আপনাদের হয়তো কম বেশি ধারণা আছে। আপনারা হয়তো তাকে অনেক মুভিতে দেখেছেন, বেশ ভালো মানের একজন অ্যাক্টর। সাউথের মুভির ব্যাপারে তো ধারণা আছেই, যেটা কাহিনী বেসড সেটার কাহিনী সেই, আবার যেটা অ্যাকশন বেসড সেটা তো অ্যাকশন সেই। তেমনই অ্যাকশনের সঙ্গে থ্রিল দেওয়ার চেষ্টা করেছে আজকের মুভিতে। লাস্টের টুইস্টটা আপনাকে অনেকটা খোঁচা দিতে পারে, তো তার জন্য রেডি থাকেন। হিরোর সঙ্গে মূলের মতো ফকফকা একটা হিরোইন রয়েছে, বাট তাই বলে যে উল্টোপাল্টা সিন বা ভালগার কিছু থাকবে এমন না, সেদিক থেকে সেফ রয়েছে। টেনশন নেই লেনে কা। বাকি কিছু ব্রুটাল অ্যাকশন সিন রয়েছে যেগুলো বাচ্চাদের জন্য শিক্ষার না, সো দূরে রাখাই ভালো। মুভির নাম ঠিকানা বলে যাত্রা শুরু করব, তার আগে আপনার কিছু কাজ আছে, আগে সেগুলো একটু সেরে নিন। বেটার সাউন্ড পেতে হেডফোনটা ইউজ করুন। এই ফাঁকে গরিব একটু অফিসের কাজ সারুক, আপনাকে এদিকে মনোযোগ দিতে হবে না। কি বলেছি? আপনাকে এদিকে মনোযোগ দিতে হবে না, আপনি আপনার কাজ করুন, ঠিক আছে? কথা বলছিলাম 2025-এ মুক্তি পাওয়া অ্যাকশন ড্রামা থ্রিলার তেলেগু মুভি নাম অর্জুন সন অফ বিজয়ন্তী এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় অন্ধ্রপ্রদেশের উড়িষ্যা সীমানা প্রান্ত জঙ্গলে। লোকজন দৌড়ের উপর আছে, কি হচ্ছে দেখে আন্দাজ করুন। এই ফাঁকে পেছনে একটা ভয়েস আমাদের বলছে, আমি 10 বছর ধরে সার্ভিসে আছি। কাজের ক্ষেত্রে কতবার যে মৃত্যুর হাত থেকে আমি ফিরে এসেছি তা একমাত্র ওপরওয়ালাই জানে। যতবার মৃত্যু চোখের সামনে এসেছে একটা চেহারা আমার ভিতরে সাহস জুগিয়েছে, সেটা হলো আমার ছেলে অর্জুন। তখনই আমাদের একটা বাচ্চাকে দেখানো হয়, যার হাতে কেক, সঙ্গে তার বাবা কোস্ট গার্ড অফিসার বিশ্বনাথ। এতক্ষণ থেকে পেছনে যে ভয়েস আমাদের বলছিল তিনি হলেন কমিশনার অফ পুলিশ বিজয়ন্তী, অর্জুনের মা। সব পুলিশ এখানে দাঁড়িয়ে আর আন্টি ওখানে একাই সব কচুকাটা করে যাচ্ছে। লজিকের মা বাপকে একটু ছুটিতে পাঠান, জাস্ট কাহিনীর দিকে মনোযোগ দিন, ঠিক আছে? একটু পর অর্জুন বাবার সঙ্গে এখানে আসে, তাকে দেখে এগিয়ে যায় মুভির অন্য আরেক ক্যারেক্টার শ্রীকান্ত স্যার, অর্থাৎ ইন্সপেক্টর প্রকাশ। আরে স্যার, অর্জুনকে এখানে কেন এনেছেন? অর্জুনের বাপ বলে, ভাই সাহেব, আজ ওর মায়ের জন্মদিন, এই দিনে ওকে তো থামানো পসিবল না, এটা তো আপনি জানেনই। এই দিনে ওর মা যেখানে থাক মায়ের কাছে গিয়ে উইশ করবে, আমি কিছু করতে পারি না। যাক, খুব ভালো, মাকে ভালোবাসে। কিন্তু কাকা, মা তো বাড়ি ফিরবে না, ফ্রি হবে না। আমরা বাবু কিছু বুঝি না, ডিরেক্টর যা বুঝাবে মেনে নিন। আন্টি মারামারি করতে করতে একটা বুলেট সেও খায়, তাতে কি? শত্রুকে সে ছাড়বে না। সবাইকে মেরে মেরে সে এখান থেকে পিছলে গড়তে গড়তে কাদার মধ্যে এখানে পড়ে যায়। এর মাঝে সন্ধ্যাও হয়ে যায়। সবাই লাইট নিয়ে ম্যাডামকে খুঁজতে বের হয়। এগুলো জ্বালাকে চললে সবাই বাড়ায়। ম্যাডাম যেহেতু ঘায়েল হয়েছে তা চিল্লাতে পারছে না। খুঁজতে খুঁজতে সময় যাচ্ছে, ম্যাডামের অবস্থা খারাপ হচ্ছে। হাত উঠায় কিন্তু শক্তি নেই কাউকে ডাকবে, হাতটা পড়ে যাবে। একজন এসে ধরে। কে? আর কে হবে? অর্জুন। সে তখন থেকে কেকের বক্সটা হাতে নিয়েই ঘুরছে। কপাল, ছেলে মাকে বাঁচালো। তো আন্টিকে হসপিটাল নিয়ে ট্রিটমেন্ট করুক। এই ফাঁকে আমরা কিছু ক্যারেক্টারের সঙ্গে পরিচিত হই। তো পশ্চিম ভাইজাকের উপর রাজত্ব করতো এই কাকা সেলিমুল্লাহ। তার আন্ডারে কাজ করা কিছু লোক তার বিরুদ্ধে গিয়ে দল বানাতে লাগে, যার মূল উস্কানিদাতা ছিল এই ভাই সাহেব। মুভির অন্য আরেক ক্যারেক্টার কি চিনতে পেরেছেন? আরে সালমান খানের ভাই সোহেল খান। এখানে নাম গিয়াজউদ্দিন পাঠান, সবাই পাঠান বলে ডাকে, আমরাও তাই বলবো। তো পাঠান যেহেতু তার সঙ্গে বিদ্রোহ করেছে, তাই তাকে শাস্তি দিতে মুরব্বী পাঠানের 2টা ছেলে আছে, তাদের উঠিয়ে এনেছে। বাচ্চা বুড়ানি সবাই দেখি ওভার অ্যাক্টিংয়ে ভরে ফেলেছে সব কিছু। যাক, কি আর করার। পাঠান বলে যা শাস্তি দেওয়ার তাকে দিক, বাচ্চাদের ছেড়ে দিক। মুরব্বী পাঠানকে একটা কূপের মতো জায়গাতে নামিয়ে দেয়, যার মাঝে ফেলে সে সবাইকে মারে। সেখানে রয়েছে পাঠানের সঙ্গে সঙ্গ দেওয়া অন্যান্য সব সাথীরা। তারা সবাই মিলে যদি পাঠানকে মেরে উপরে উঠতে পারে তাহলে সবাই জীবিত বেঁচে ফিরবে, আর যদি পাঠান সবাইকে মেরে উপরে উঠতে পারে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। ওকে। পাঠানের সঙ্গে লোকেরা বলে, ভাই তোমার সঙ্গে কাজ করেছি, কিন্তু এখন বাঁচার জন্য তোমায় মারতে হবে, প্লিজ কিছু মনে করো না। পাঠান বলে, ঠিক আছে, মরার আগে বন্ধুদের সঙ্গে একটা বিড়ি হয়ে যাক। বিড়ি ধরানো হয়। আমি ভাবছি বিড়ির মাঝে হয়তো কোনো কিছু আছে যা খেয়ে এরা বেহুশ হয়ে যাবে বা মারা যাবে, কিন্তু না, তা না। বিড়ি শেষ করে পাঠান সবাইকে মারা শুরু করে। চারপাশে এতগুলো লোক, পাঠান একাই সবাইকে সাইজ করে। এগুলা কথা বাড়ে। সারা ডিরেক্টর মাথার মগজ খুলে মনে হচ্ছে রোদে শুকাতে দিয়ে মুভির শ্যুট করেছে। কি বলেন আপনারা? পাঠান এখানে মারামারি করছে, মুরব্বী রিল্যাক্সে তার পরিবার নিয়ে খাচ্ছে। পাঠান এদিকে সবাইকে শেষ করে উপরে উঠে আসে। তারপর বাকি সবাইকে মেরে মুরে সে হয়ে যায় বস। ছেলের জন্য বাপ সবাইকে মেরে রক্তের বন্যা বয়ে দেয়, আর এখানে ছেলে সারাক্ষণ মায়ের পাশে বসে মাকে বাঁচায় নেয়। বাহ, কি সিন, কি শ্যুট! ডিরেক্টর কি কাজ করলো, তাই না? হ্যাঁ, নিজের পাছায় নিজেরা আমরা মেরে মেরে সবাই ডিরেক্টরকে শব্দ শোনাই নাকি? যাক, সিন কাট করে কয়েক বছর সামনে নিয়ে আসে বিশাখাপট্টনমের সেশন কোর্টে। একটা গাড়ি এসে থামে, তার ভিতর থেকে দারু বের হয়ে গাড়িটা সেখানে রেখে সামনের দিকে যায়, যেখানে তার জন্য অপেক্ষা করছিল আরেকজন।
তাদের কথায় আমরা বুঝতে পারি দারু ওই লাল গাড়িতে সেট করে রেখেছে। কেন? একটু পর শাঁসা করে কয়েকটা গাড়ি আসে, সিকিউরিটিতে ভরা, তাদের কারবার দেখে সবাই দারু জিগাই, একজনকে মারতে এতগুলো লোককে মারার কোনো দরকার আছে? পাশের জন বলে, আবে ও একা হতে পারে কিন্তু 100 জনের থেকে বেশি ক্ষমতাবান, ওর এলাকায় গিয়ে ওকে মারা পসিবল নয়, এই জন্য তো ভাই এখানে পাঠিয়েছে, বুঝতে পারিস নি? গাড়ির দরজা খুলে দিতে এন্ট্রি হয় মুভির অন্য আরেক ক্যারেক্টার বাবলো পৃথিবীরাজ অর্থাৎ শিবাজির। বলছে ফাটা ফাটা ফাটা, এটাই সুযোগ, ফাটা। দারুর একটু কৌতূহল হয়, সে যাকে মারতে চলেছে তাকে তো একটু দেখে নিক, সেও গাড়ি থেকে নামবে। এর মাঝে এটা চিৎকার হয়ে যায় যাতে সে দেখতে পায় না। লোকটা গাড়ি থেকে নেমে যায়, ক্যামেরা আমাদেরও কিছু দেখাচ্ছে না, হাত পা ছাড়া। যখন তার হাতে দারু ফোকাস করে চমকে ওঠে একটা সিন দেখে, ভয় পায়। আবে কাকে মারতে এনেছিস বে? আমার দ্বারা হবে না এটা। কেন, কি হয়েছে? সে তাকে দেখে ভয় করলো কেন সেটা দেখাতে সিন পেছনে এনে দেখায় যে একদিন তাকে এক লোক হায়ার করে নিয়ে যায় একটা কারখানা ফাটাইতে। জোর করে শ্রমিকদের মেরে সে জায়গা দখল করেছিল। ভিতরে ব্লাস্ট হওয়ার আগে বাহিরে ধামাকা হাজির হয়। সিনটা দেখুন, মজা নিতে নিতে আপনার মাথা খুলে আপনি হাতে নিতে চাইবেন যে শালা আমাদের মাথায় কি আছে দেখি তো একটু। কি সিন, কি লজিক, কি বুদ্ধি খাটিয়েছে না, বাহ। তো সে ভিতরে আসে আর এখানে এন্ট্রি করায় মুভির হিরো, যার মুভি আমি অনেক দিন পর নাকি এটাই প্রথম হয়তো আমাদের চ্যানেলে আমি আপ দিলাম, নন্দামুরি কল্যাণ রাম অর্থাৎ অর্জুন বিশ্বনাথের। হিরোর এন্ট্রি সিন, মারামারি না হলে চলবে, সাউথের এটাই তো হাতিয়ার, লজিক কোথায় যায় যাক। স্লো মোশনের সিনগুলো আমাদের এনজয় করায়। তো লম্বা মারামারির পর সে কারখানা তাদের হাত থেকে বাঁচায় নাই, কেন সেখানে এলো, কে তাকে পাঠিয়েছে সেদিকে আর না যায়। সেখানে দারু তাকে দেখেছিল, সে তার কিছু করতে পারবে না। লোকজন নিয়ে অর্জুন কোর্টের ভিতরে আসে, তার বসার কিছুক্ষণ পর বাইরে আবার কেউ আসে, একটু পর ফেস দেখায়, চিনেছেন না, আন্টি ভিতরে আসে, কেস শুরু হয়। অর্জুনের লয়ার যা বলে তাতে আমরা বুঝতে পারি যে কোর্টের সামনে নাকি অর্জুন একটা লোককে মেরেছিল, যার মেন সাক্ষী হিসেবে আন্টি আছে বা তিনিই কেসটা করেছে। কিন্তু অর্জুনের লয়ার টাকা দিয়ে আন্টির ড্রাইভারকে কিনে নিয়েছে, যে বয়ান দিয়েছে যে সে সময় নাকি ম্যাডাম কোর্টে হাজির ছিলই না। বাকি আর কোনো সাক্ষী নেই, কারণ অর্জুনের ভয় কেউ কিছু বলে না। এটা শুনে অর্জুনও অবাক, কারণ সে জানে না তার লয়ার এমন চাল চালবে। যাক, আন্টি তার সততার বয়ান দিচ্ছে। অর্জুন ঘড়ি দেখে আঙুল উঠায় আর জজ সাহেব কেসের ডেট পরিবর্তন করে সামনের মাসে দেয়। ম্যাডামের পক্ষে লয়ারের সহকারী বুঝতে পারে না এটা কি হলো। ম্যাডাম বলে, নিজের জান কার কাছে না প্রিয়? সহকারী বলে, এত বড় গুন্ডা যে জজ সাহেব তাকে দেখেও ভয় পাচ্ছে, তাহলে তাকে কোর্টে হাজির করিয়েছে ওই ম্যাডামকে? দিদি বলে, এক্স কমিশনার অফ পুলিশ বিজয়ান্তি, ওর মা। কোর্ট থেকে বের হয়ে শিবাজি উকিলকে ধরে, সে অর্জুনের মাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা কেন করেছে? তাকে কেস জিততে হবে না, জাস্ট তারিখ পাল্টে দিবে, এটাই তার কাজ। এমনটা কেন করবে লয়ার বুঝতে চাইলে শিবাজি বলে, এভাবে ডেট পরিবর্তন হতে থাকবে যাতে তার মা কোর্টে আসবে আর অর্জুন তার মাকে দেখতে পাবে। অর্জুন নামছে, ব্লাস্ট করতে বলছে, কিন্তু দারুর আর সাহস হচ্ছে না। এদিকে তাকিয়ে দেখে সেই গাড়িটা সেখানে নেই। ভয়ে বের হয়ে যায়। দারু কাকে যেন ফোন করে মহামকালীর অ্যাডভান্স ফেরত দিতে বলে। কথা শেষ করে দারুও গাড়ি থেকে বের হয়ে দৌড় দেয়। এখানে দেখে ওই লাগানো গাড়িটা আর ভিতরে ওই ছেলেটার বডি। অবাক হওয়া থেকে বের হয়নি, অর্জুন তাকে ফোন করে বলে, তোর বাপ মহামকালীকে বলে দিস ওর ঠিকানা পেতে দেরি হবে, ওর কাল্লা আলাদা হতে দেরি হবে না। তো দাদা বাসায় আসুক, ক্যামেরা সাগর পাড়ি দিয়ে এন্ট্রি করে মুভির ফিমেল ক্যারেক্টার সাই মাঞ্জরেকর অর্থাৎ চিত্রার। অর্জুন লোকজন নিয়ে বাড়িতে আসে। তো চিত্রা হলো অর্জুনের বউ। কোর্ট থেকে আসতে লেট করেছে, এই জন্য দিদি একটু ঢং করছে অভিমানের। কার যেন বিয়েতে যেতে হবে, তাই সবাইকে রেডি হতে বলে। একটু পর অর্জুন রেডি হয়ে আসে। ও সকিনের মা, ক্যাঙ্কা লাগছে আমাকে বারে, একটু দেখো তো। দিদি বলে, আলম তোমাকে তো ভালোই লাগছে বারে। পিচ্ছি তাদের নিজের কেউ না, সম্পর্ক কি পরে জানা যাবে। বিয়ে বাড়িতে আসে, কিসের বিয়ে, কার বিয়ে? ওদের নাচানাচি দেখে আপনার মাথা খারাপ হয়ে যাবে। করুক, তারা নাচানাচি করতেই পারে, সে অধিকার তাদের আছে। আমরা গরিব না হয় আগে যাই। খিদা খান আপনারা মুভির শুরুতে এই কাকুকে দেখেছিলেন, মনে আছে? তখন ইন্সপেক্টর ছিল, এখন কমিশনার হয়ে এই এলাকায় পোস্টিংয়ে এলো। প্রকাশ স্যার তার সহকারীকে বলছে বড় বড় মাথার লিস্ট বানাতে, 1 সপ্তাহের মাঝে সে সব কিছু সাফ করে দেবে। সহকারী বলে, স্যার বেশ কয়েকজন মাথায় রয়েছে, কিন্তু সবার টপের নাম রয়েছে অর্জুনের। না সে চাঁদা উঠায়, না ইলিগাল কোনো কাজে জড়িত, না কোনো ধান্দায় জড়িত। তাহলে তাকে ভয় পাওয়ার কী হলো? কারণ 40 জনকে খুন করার মামলা রয়েছে তার উপর, এই জন্য সবাই তাকে ভয় পায়। বলতে পারেন ভাইজাকে সে একটা পার্সোনাল সরকার চালায় এমন। অর্জুনের ব্যাপারে এত কিছু শুনে কমিশনার আগে তার সঙ্গেই দেখা করতে তার বাসায় যেতে রওনা দেয়। তো অর্জুন যে এলাকার মাঝে থাকে, এখানে আসলে পরিচয় ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয় না। পুলিশের গাড়ি তো আরও ঢোকাই নিষেধ। কমিশনারের কথা বললে একজন যেতে দেয়। চিত্রা কাজ করছিল, তারা ভিতরে আসে। কিছু বলবে তার আগে পাশের রুম থেকে বের হয়ে আসে অর্জুন। রুমের ভিতর থেকে কাউকে মারার শব্দ আসছে। দুজন চোখাচোখি হতেই কমিশনারের মনে পড়ে সেই ছোট্ট অর্জুন কেমন হয়ে গেছে। অর্জুন আগে থেকে জানতো প্রকাশ সাহেব কমিশনার হয়ে তাদের এলাকায় আসছে। বসেন স্যার বসেন। ভিতরে কি হচ্ছে জিগাইলে অর্জুন বলে, নেশার কারণে যেখানে জাতি ধ্বংস হচ্ছে, সেখানে কেউ নেশার আমদানি করলে আমরা কি করে ছেড়ে দেব? লোকাল ফার্মাসিউটিক্যাল কোম্পানির লাইসেন্স ব্যবহার করে তারা র ম্যাটেরিয়ালস বাইরে থেকে আনছে। রেড লাইন ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিককে দেখা করতে বলেছি, কিন্তু সে জবাব দেয়নি।
তাই একজনকে ধরে একটু কাউন্সেলিং করছিলাম। চিত্রা কফি নিয়ে আসে। প্রকাশ চিত্রাকে বলে, আচ্ছা তুমি তো ওর বউ না, সকালে ঘুম থেকে উঠে যদি দেখো তোমার জায়গায় সেম কাজ অন্য কোনো মেয়ে করছে, তোমার কেমন লাগবে? শুনে চিত্রার রাগের রিয়াকশন। কমিশনার বলে, যা চিন্তা করতে তুমি রেগে যাচ্ছ, তাহলে তুমিই বলো কেউ যদি আমাদের কাজ করে আমাদের কেমন লাগবে? আর্জুন তো বুঝতেই পারছে কমিশনার তার দিকে ইশারা করছে, কিন্তু কিছু বলে না। একটু পর ভিতরে যাকে সাইজ করছিল তাকে বের করে আনলে কমিশনার দেখে সে তো পুলিশেরই লোক। এখন কি বলবে? আর্জুন বলে, স্যার আপনার কাজ আমি করছি, পছন্দ হচ্ছে না তো ঠিক আছে, তো আপনার কাজটা আপনি ঠিকমতো করুন। 10% নিয়ে সে তাদের হেল্প করছিল। আপনি ফার্মা কোম্পানিকে নোটিশ পাঠান, তদন্ত করুন, আমি আপনার কাজের মাঝে আসবো না। কমিশনার চুপচাপ চলে যায়। সেখান থেকে কমিশনারকে পুলিশ কলোনিতে আনা হয়, যেখানে রিটায়ার্ড সব অফিসাররা থাকে। যতগুলো বাড়ি দেখালো মনে হচ্ছে পুরো দেশের অফিসাররা এখানেই থাকে। যাক, কমিশনার যেহেতু আর্জুনের মায়ের আন্ডারে কাজ করতো, তাই আগে আন্টির সঙ্গে দেখা করতে আসে। ম্যাডাম ভালো তো আছে, কিন্তু মুখে হাসি নেই। কারণ তো কমিশনার জানেই। জিগাই, ম্যাডাম আমি পত্রিকায় দেখলাম আর্জুন 6th র্যাঙ্ক নিয়ে IPS পাশ করেছে, তারপর কি এমন হলো যে সে এই রাস্তায় বেছে নিল? ম্যাডাম আর্জুনের পেছনের কাহিনী বলতে শুরু করে, আর সিন পিছনে নিয়ে আসে তার জন্মদিনের দিনে। আন্টি তার বড় একটা মিশনে ছিল, সে সময় আর্জুন তার কাছে যায়। মিশন তো সফল হয়, সঙ্গে ছেলেকেও নিয়ে এসেছে, সেখানেই কাটা হয়। এরপর তাদের পারিবারিক কিছু সময়, আর্জুনের পড়াশোনা, IPS হওয়ার জন্য তার মেহনত সব কিছু দেখায়। আগে থেকেই চিত্রার সঙ্গে আর্জুনের সম্পর্ক ছিল, দুই পরিবারই মেনে নিয়েছিল, তাই সেও তাদের সঙ্গেই মিশত। আর্জুনের বাপ তাকে শেখায় কিভাবে পাল তুলে নৌকাকে কন্ট্রোল করা যায়। এভাবে সময় যেতে যেতে বছর পার হয়ে আবার তার মায়ের জন্মদিন আসে। আরে ডিরেক্টর সাহেব, এটা ছাড়া কি আনন্দ করার আর কোনো উপায় ছিল না? জন্মদিন উফ। যাক, আমাদের কি, মানতে তো হবে। তো এই জন্মদিনে আন্টি আর্জুনকে পুলিশের পোশাক দিয়ে বলে সে সামনের বছর এটা তার গায়ে দেখতে চায়। ছেলে সেই অনুপ্রেরণা নিয়ে সামনে এগোতে দিল্লি না মুম্বাই কই যেন যায়। এর কিছুদিন পর তার কাছে খবর আসে জরুরি ভিত্তিতে তাকে আসতে হবে। চলে আসে নদীর পাড়ে। সেখানে অনেক লোকজন, তার মাও আছে। সবাই নদীর দিকে তাকিয়ে আছে, কি হয়েছে কিছু বুঝতে পারছে না। সেখানকার একটা অফিসারকে জিগাইলে সে বলে, তোমার বাবা একটা বোর্ডের তল্লাশি নিতে কারো কথা না শুনে একাই চলে যায়, তারপর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি বলছেন? সে কি সমুদ্র সম্পর্কে নতুন নাকি খুঁজে পাওয়া যাবে না? এই থানাতেই কাজ করতো শিবাজি। আর্জুন তাকে ধরে, আঙ্কেল কি বলছে তারা? আপনি তো কিছু বলুন, কি হয়েছে আসলে, ঘটনাটা আমায় খুলে বলুন তো। কেউ কিছু বলে না। কোস্ট গার্ড অফিসার বলে, ম্যাডাম সেই থেকেই তো লোকজন চেষ্টা করছে, বডি তো পাওয়া যাচ্ছে না। আর্জুন অবাক, বডি মানে? আরে দাদা, তুমি কি এখনো বুঝতে পারো নি? সত্যিই বুঝতে পারো না কি হয়েছে? সে বুঝতে পারছে না বলে পেটুক দাদু বলে, ম্যাডাম এইভাবে আর কত, স্যারের সব জিনিসপত্র নিয়ে শেষ কাজটা করে ফেলুন, আমরা চলে যাই। আর্জুনের এগোতে লাগে, তার বাবার বডি না নিয়ে তারা কিভাবে যাবে? সে দাদুর কলা ধরে ফেলে। আন্টি ছাড়তে বললে সে ছাড়ে। আরও কয়েক ঘন্টা পার হলে ডুবুরিরাও না করে দেয়, তখন উপায় না পেয়ে আন্টি সাইন করে দেয়। আর্জুন এখান থেকে নড়ে না। শিবাজিকে সব খুলে বলতে বলে, কারণ সে লোকাল, সে জানে কি হয়েছে। শিবাজি সব খুলে বলে যে লেবারের কাজ করতে আসা দুই ভাই বেদাই ও মাহামকালী একদিন মালিকের কথা একটা অফিসারকে তারা মারে। তারপর থেকে তারা হয়ে যায় হিরো। আস্তে আস্তে তারা মালিকের জায়গা দখল করে নেয়। এখন তাদের ভয় আর অবস্থা এমন যে তাদের বিরুদ্ধে যাওয়ার কথা কেউ চিন্তা করলেও তারা তাকে মেরে ফেলে। তারা অপরাধ করে এখানকার সাধারণ লোকদের ফাঁসিয়ে দেয়, মেরে পিটে তাদের অপরাধ স্বীকার করে নেয়। এরা দুই ভাই এই পুরো এলাকা কন্ট্রোল করছে। যত ধরনের 2 নম্বরে কাজ আছে তারা চালিয়ে যায়। সেই সুবাদে তোমার বাবা খবর পায় যে তাদের একটা বোর্ডে ইলিগাল কেমিক্যাল আসছে। তিনি সেটা আটক করতে যায়। কালির লোকদের ধরা আর তাদের মাল আটক করার জন্য তারা তোমার বাবাকে ধরে নিয়ে যায়। তারপর থেকে তোমার বাবা মিসিং। তাদের সঙ্গে যেতে অনেকেই দেখেছে তোমার বাবাকে, কিন্তু কেউ বলছে না ভয়। আমি শিওর ওরাই এর পেছনে রয়েছে। সব শুনে আর্জুন রেগে যায়, তাদের ঠিকানা জানতে চায়। কাকা তুমি জাস্ট বলো ওদের কোথায় গেলে পাবো, বলো। আর্জুনের রাগ দেখে তার মা তাকে থামায়। বেটা, তোর সামনে যে চ্যালেঞ্জ তুই সেটা ঠিক মতো কর, আমি এদের দেখছি। আইনের আওতায় এনে এদের কিভাবে সাইজ করতে হয় করব, তুই তোর গোলের দিকে ফোকাস দে। তার মায়ের কথায় আর্জুন আইনের উপর আস্থা রেখে আবার পড়াশোনায় মনোযোগ দেয়। কয়েক মাস পর সে IPS পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে, যেটা নিয়ে নিউজও হয়। পোস্টিং পেপার নিয়ে খুশির খবর মাকে দিতে সে কোর্টে আসে, যে সময় তার বাবার অপরাধীদের রায় দিচ্ছিল জজ সাহেব। কি, কোনো অপরাধ না পেয়ে দুই ভাইকে কোর্ট বেকসুর খালাস দিচ্ছে। সবাই জানে এটা তারাই করেছে, কিন্তু পুলিশ কোনো প্রমাণ পায়নি। আদালত সেটাই মেনে নিয়ে তাদের খালাস দিল। তার মায়ের লয়ার হাইকোর্টে ট্রাই করার কথা বলে সান্ত্বনা দিচ্ছে। আন্টি দেখে আর্জুন মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে। সে কথা দিয়েছিল আইনের মাধ্যমে তাদের শাস্তি পাইয়ে দিবে, কিন্তু আইন তো কিছুই করতে পারলো না। তারপরও আর্জুন চুপ আছে, কিন্তু বেদাই এসে আন্টির সামনে চেলটাতে থাকে। আর্জুন কিছু বলছে না। আর্জুন এখনও চুপ। এরপর টাকলা আর্জুনের কাছে এসে বলতে থাকে সে তার বাবাকে কিভাবে মেরেছে। তার মা যদি এরপরও বাড়াবাড়ি করে সে তার মাকেও মেরে দিবে, এমন সব বলতে থাকে।
মাথা শান্ত রাখার চেষ্টা করছে, কিন্তু তার রিয়াকশন অর্জুনের রাগ বাড়িয়ে দিচ্ছে। ব্যাস আর কি, পাশ থেকে টেপ রাইটারটা নিয়ে বেশি না, জাস্ট একটা বাড়ি দেয়। আশেপাশে সবার রিয়াকশন দেখানোর পর দেখানো হয় সে নিচে পড়ে উপরে উঠে গেছে। বিদায়ের লোকজন তো সেখানেই ছিল, দেখে তারা তেড়ে আসতে লাগে। কোর্টের মাঝে এতগুলো লোক মাল সামান হাতে নিয়ে, আশেপাশে পুলিশ নেই। তাদের আশা দেখে শিবাজি তার সঙ্গে থাকা ছেলেমেয়েদের বলে তাকে বাঁচাতে হবে, বলে দৌড়ে গিয়ে অর্জুনকে সেখান থেকে নিয়ে যেতে লাগে। আন্টি হা করে দেখছে, চোখের পলকে এটা কি হয়ে গেল, তার ছেলে তার থেকে দূরে চলে যাচ্ছে। অর্জুনকে একটা অটোতে উঠায়। বিদায়ের এতগুলো লোক রেগে ছুটে আসছে, কিন্তু তাকে কেউ মারতে বা কিছু করতে পারলো না। এটাও কি মানার মতো কথা বলুন? মেনে নিন, জগৎটাই তো মেনে নেওয়ার। এরা সবার হাত থেকে অর্জুনকে বেঁচে নিয়ে যায়। আর সেই যে গেল 4 বছর হয়ে গেল, এরপর থেকে সে এইভাবেই চলছে। এই হয়েছে আর কি। আপনারাও শুনলেন, কমিশনারও বুঝলো। পরের সিন দেখায় পুনের কেন্দ্রীয় কারাগারে এক লয়ার এসে কাগজ দিলে ভাই সাহেব সামনের দিকে তাকিয়ে চমকে ওঠে। তারা উড়ো করে ভিতরে যায়। তার সিনিয়র কাগজটা দেখে সেও ভয় পায়। সে আবার তার সিনিয়রের কাছে নিয়ে যায়। সে পরে বলে, এতদিন উকিল এসেছিল, হঠাৎ তার ছেলেরা আসলো কেন? ব্যাপারটা সন্দেহজনক, সবাইকে সেলে ঢোকাও, সিকিউরিটি টাইট করো। এটা কোনো কথা হলো? এমন সিকিউরিটি দিয়ে তাদের ভিতরে আনা হয়। সেলের ভিতর থেকে একটা লোককে দেখানো হয়। বাহির থেকে এরা বলে, বাবা, তোমাকে জেলে পাঠানো থেকে শুরু করে যত লোক তোমার পেছনে ছিল সবাইকে আমরা শেষ করে দিয়েছি। এখন শুধু একজন বাকি আছে, তাকে শেষ করার জন্য আজ আমি রওনা দিচ্ছি, তুমি দোয়া করে দাও। তার কথার উত্তরে ভিতরের লোকটার জাস্ট জুম রিয়াকশনগুলো দেখানো হয়েছে, ফুল ফেস দেখাচ্ছে না। মনে হয় আমরা বুঝবই না সে কে। দোয়া করে দেয়। ওদিকে অর্জুন বসে কি যেন নিয়ে গল্প করছিল, তার একটা লোক এসে খবর দেয় মহামকালী নাকি ঘাটে আসার প্ল্যান করছে। শুনে অর্জুন জ্বলে ওঠে। ওদিকে বাবার থেকে দোয়া নিয়ে আজাদ খুব তেড়ে গাড়ি চালিয়ে আসছে। এরা প্ল্যান করছে কি করবে। চিত্রা এসে অর্জুনকে ধরে নিয়ে যায়। কখন থেকে ডাকছি, কানে শুনতে পাও না নাকি? অমন করে নিয়ে যাওয়াতে শিবাজি সবাইকে সেখান থেকে যেতে বলে, মনে করে আজ কিছু একটা হবে। অর্জুনও বলে, আরে এইভাবে আনলে কেন, সবাই কি ভাববে বলো তো। চিত্রা জড়িয়ে ধরে। অর্জুন চুপ। চিত্রা হাত পেটে নিয়ে রাখে, মানে বুঝতে তো পারছেন খুশির খবর। অর্জুন বলে সে নিজের মুখে তার মাকে এই খবরটা জানাতে চায়। এ বানায় যদি তার মাতার সঙ্গে কথা বলে। সেই প্ল্যান নিয়ে দুজন বের হয়। পুলিশ কলোনিতে আসতেই তার মায়ের বাসায় যে কাজ করে সে বলে, আরে ভাইয়া তুমি, মাজি তো নেই। নেই? নতুন কমিশনার এসেছে না, তার উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে, সেখানে গেছে। ও আচ্ছা, গাড়ি সেদিকে ঘুরিয়ে নেয়। ওদিকে আজাদও এখানেই এসেছে, যন্ত্রপাতি রেডি করছে। এরাও চলে আসে। অর্জুনের মাও বের হয়। চিত্রা দেখতে পায় আন্টি প্রকাশের সঙ্গে কথা শেষ করে তার গাড়ির দিকে আসছে। এখান থেকে ছেলেটা শ্যুট করা শুরু করে, যেটা এসে অর্জুনের গাড়ির সঙ্গে লাগে, মানে সেম সময় সেও আসে। ছেলেটা সমানে মারতে থাকে, কিন্তু সব বুলেট অর্জুনের গাড়িতে লাগে। সে বেঁচে যায়। একটা আন্টির সামন দিয়ে যায়, তার কিছু হয় না। অর্জুন গাড়ি তার গাড়িতে লাগিয়ে দেয়, যাতে তার হাত থেকে গানটা পড়ে যায়। এরপর অর্জুন তাকে টেনে বের করে কেলাতে শুরু করে। অর্জুন মারছে তো এখন পুলিশরা এসে দুজনকে থামাচ্ছে। যখন সে শ্যুট করছিল তখন তো সব পুলিশরা হা করেছিল, মানে কেউ আশেপাশে ছিলই না। তার মা অর্জুনের রাগ দেখে হা করে আছে। অর্জুন শান্ত হলে আন্টি চিত্রাকে কথা শোনায় যে, তুমি এমন মানুষের সঙ্গে কেন থাকতে চাও যার জীবনের কোনো মূল্য নেই? তোমার বাচ্চার কি হবে? মানে চিত্রা যে প্রেগনেন্ট সেটা তার বাবার থেকে সে আগেই শুনেছে। আরও অনেক কথা বলে আন্টি অর্জুনকে অপমান করে সেখান থেকে চলে যায়। ব্যাপারটা নিয়ে অর্জুন বেশ মন খারাপ করে। চিত্রা বুঝায় যে মা তোমায় ভুল বুঝতেছে, এমনি সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। যে ছেলে হামলা করেছে তাকে ধরে ইন্টারোগেট করা হচ্ছে, কিন্তু তার মুডই আলাদা। সে কিছু তো বলছেই না, উল্টো পাট নিচ্ছে। অফিসারদের ভয় দেখাচ্ছে, তোরা চিনিস আমি কে? কে শুনি তুই শোনা? পরিচয় দেয়, কুখ্যাত ডন, যাকে সবাই এক নামে চিনে, পাঠান। পাঠানের ছেলে আমি বে। নাম শুনে সবাই ভয় পেয়ে যায়। আজাদ বলে, তোরা আমাকে এখানে আটকে রেখে যে ভুল করেছিস তার শাস্তি পাবি, খাড়া। বলতে বলতে একদল লোক সেখানে চলে আসে। সামনে যাদের পায়ে মেরে দেয়। কিছু লোক গিয়ে কন্ট্রোল রুম দখল করে। এটা পুলিশ ইন্টারোগেশন অফিস, অথচ কেউ গান ব্যবহার করছে না। এগুলা জ্বালাকে ভালো লাগে বারে। এই লোকটার নাম থাঙ্গা। সিজিতে দেখে বলে দেয় আজাদকে কোথায় রাখা হয়েছে। লোকজন সেখানে আসে, কিন্তু তাদের রুম ভিতর থেকে লক করা, আর দরজাটা এমন শক্ত যা বাইরে থেকে খোলা যাবে না। ভেতর থেকে না খোলা অবধি এই গেট খোলা সম্ভব নয়। ওদিকে অর্জুনের উপর হামলা হয়েছে জানতে পেরে শিবাজি তাড়াহুড়ো করে আসে। সে একা কেন গেছে, তাকে কেন সঙ্গে নেয়নি, কালীর লোকেরা আড়ি পেতে আছে, সে কি বোঝে না? এসব বলছে। অর্জুনের মাথায় আসে, চাচা খারাও, কি বললে তুমি? ওরা আমার জন্য আড়ি পেতে আছে মানে? আমার জন্য? কিন্তু আমি ওখানে যাব এটা ওরা কি করে জানলো? আমি তো মার কাছে গেছিলাম, কোয়ার্টারে না পেয়ে ওখানে গেছি। আমি যে ওখানে যাব এটা তো আমি নিজেও জানি না। তার মানে যে হামলা করেছিল সে আমার ওপর না, মায়ের ওপর। শিট, তাহলে তো মা বিপদে আছে। রওনা দেয়। ভিতর থেকে দরজা খুলছে না বলে থাঙ্গা শিখিয়ে দেয় বাইরে যে পুলিশরা আছে তাদের মারতে, যাতে ভিতরের লোকজন ভয়ে দরজা খুলতে বাধ্য হয়। তাই করা হয়। ভয় এরাও দরজা খুলতে রাজি হয়। এই খুলতে যাবে, এর মাঝে এদের লোকদের মারা শুরু হয়। মানে অর্জুন সেখানে পৌঁছে গেছে। অর্জুনকে দেখে পুলিশটা একটু সাহস পায়। হিরো যেহেতু চলে এসেছে, এখানে তো আর উকুন উঠানো হবে না। ধুমধাম হাডুডু খেলা চলে। সবাই সাইজ হলে থাঙ্গাবেল যে সবাইকে লিড করছিল, অর্জুন তাকে ধরে। বল, তোরা এখানে কেন এসেছিস?
আমার মাকে কেন মারতে চাস? থাঙ্গা বলে, তুই অনেক বড় ভুল করেছিস আমাদের গায়ে হাত দিয়ে। জানিস না আমরা কার লোক? আবে সেটা জানতেই তো এসেছি, বল তোরা কার লোক? থাঙ্গা বিল্ড আপ দিয়ে বলে, পাঠান, পাঠানের লোক। নাম শুনে আর্জুন একটা সিন মনে পড়ে। তার মায়ের জন্মদিনে ওই যে সে কেক নিয়ে গেছিল, মনে আছে? সেই সময় তার মা যে মিশনে ছিল সেটাই ছিল পাঠানকে ধরার মিশন। গোলাগুলিতে সেদিন আন্টির হাতে পাঠানের ভাইও মারা যায়। পাঠানও গ্রেফতার হয়। পাঠান হুমকি দিলে আন্টি আবার তাকে মারেও, সেটারই রেশ। আর্জুন বলে, এতদিন আগের ঘটনার জের ধরে পাঠান তার ছেলেকে পাঠিয়েছে আমার মাকে মারতে। জেলে পাঠানের কাছে ফোন আসে। এবার থেকে আর্জুন কথা বলে। পাঠানকে উল্টো হুমকি দেয় যে সে যদি তার মায়ের পিছে পড়ে তাহলে তার খবর আছে, এটা সেটা লেস পেতে। মানে হিরো ভিলেনের মাঝে যে ডায়লগবাজি চলে আর কি, সেসবই, যেগুলো একটাও ভালো না। পরের দিন কমিশনার আন্টিকে ফোন করে বলে, ম্যাডাম, পাঠানের ছেলে আপনাকে টার্গেট করে এসেছে। সিকিউরিটির জন্য পুলিশ রাখতে হবে, এছাড়া সমস্যা আছে, আপনার সঙ্গে 2টা পুলিশ রাখুন। আন্টি বারণ করে, কারণ তার তো শত্রুর অভাব নেই, কাকে থামাবে? মৃত্যু হাতে থাকলে তো মরতেই হবে। তাকে যারা সিকিউরিটি দিবে তারা যেন অন্য কাজ করে, এমন তার ভাবনা। ওকে, কথা শেষ করে ফোন রাখতেই বাইরে থেকে লোকজনের ডাক কানে আসে। বাইরে গিয়ে দেখে মহল্লার সব লোকজন জমা হয়েছে। পাশে আবার অস্ত্র হাতে নিয়ে কিছু লোকজন। কি ব্যাপার, কি হয়েছে? মহল্লার লোকরা বলে, আপনার ছেলে আপনার সিকিউরিটির জন্য গুন্ডাদের পাঠিয়েছে। পুলিশের এলাকাতে যদি গুন্ডারা এসে সিকিউরিটি দেয় আমাদের কি হবে? মানে ছাল নাই কুত্তার বাঘানাম। তাদের কথা শুনে আন্টি চেতে যায়, কোনো কিছু না বলে গাড়ি নিয়ে বের হয়। খুব রেগে মেগে হাই স্পিডে চলে আসে আর্জুনের এলাকাতে। আন্টির গাড়ি দেখে এরা গেট খুলে দেয়। কমিশনার আর্জুনের কাছেই এসেছিল তাকে ধন্যবাদ দিতে, কারণ সে অনেক পুলিশের জান বাঁচিয়েছে। আর্জুনের মা এখানকার সবার জন্য খুব স্পেশাল, তাই তার আসার খবর মাইকের মাধ্যমে বলে দেওয়া হয়, যেটা শুনে সবাই কাজ ফেলে সেদিকে অ্যাটেনশন দেয়। আন্টির গাড়ি আর্জুনের গেটের সামনে থামে। মাকে আসা দেখে আর্জুন একটু এক্সাইটেড হয়ে এগিয়ে যায়। আন্টি কোনো কথা নেই, ঠাস করে একটা থাপ্পড় মারে। টিভি সিরিয়ালের মতো সবার রিয়াকশন দেখানোর পর এবার আন্টি জিগায়, আমি কি বলেছিলাম সিকিউরিটি দিতে? আমি কি তোকে বলেছি আমার জন্য তোদের গুন্ডাদের পাঠাতে? চিত্রা এগিয়ে আসে। ছেলে কি তার মার নিরাপত্তার কথা ভাববে না? না, ভাবতে হবে না। আমাকে মারতে আসা পাঠান আর ওর মাঝে তফাৎ কতখানি? দুজনেই তো ক্রিমিনাল। কেমনটা লাগে বলুন তো? কথা শুনে তো আমাদের মেজাজই খারাপ হচ্ছে। আর্জুনের কি হবে? যাক, শিবাজি কিছু বলতে যাবে, আন্টি তাকেও চুপ করায়। তুমি কথাই বলো না। একটা ছেলে ভুল করে রাগের মাথায় কিছু করলো, তুমি তাকে আরো খারাপ বানিয়ে দিলে। পুলিশের পোশাক ছেড়ে ওর সঙ্গে তাল দিয়ে বেড়াচ্ছ। তুমি চুপ করো। আমি বাসায় ফিরতে ফিরতে যেন ওখানে কেউ না থাকে। আর্জুন চাচাকে ইশারা করে। চাচা ফোন করে সবাইকে আসতে বলে। এখানে থাকলে হয়তো আর্জুন কেঁদে ফেলবে, তাই আর্জুন সেখান থেকে আগে চলে যায়। আন্টির তাতে কি, তার তো কাজ হলো। যেতে লাগে। মহল্লার সবাই সামনে আসে। রাস্তা ছেড়ে দাও। চাচা আসে, না ম্যাডাম, এরা কেউ রাস্তা ছাড়বে না। আজ আপনার কিছু কথা জানা উচিত। কিসের রাগ যেন দেখাচ্ছিলেন আপনি? আপনার কি মনে নেই শহর থেকে ক্রাইম কমাতে লাঠি উঠিয়ে নিয়েছিলেন আপনি? সেম আপনার মতো আমাদের জন্য আর্জুন আজ চাকু হাতে উঠিয়ে নিয়েছে। ছেড়ে দেওয়ার মতো কোনো কারণ পায়নি, তাই এখনো ধরে আছে। সেদিন ইচ্ছে করে কোর্ট থেকে আমি ওকে এই এলাকাতে নিয়ে আসি, কারণ আর্জুনের মাঝে যে সাহস আছে তা আমাদের জীবন পাল্টে দিতে পারে। এই দুনিয়াতে মানুষ কি করে জীবিত আছে, তারা কি করে বাঁচতেছে, ওকে দেখাতে চেয়েছি। বেদাইকে মারার কারণে এখানকার সবাই আর্জুনের কাছে আসার প্রদীপ রেখে দেয়। সবাই তাকে চোখের উপর রাখে, কারণ এখানে বেঁচে থাকা মানে যুবক মেয়েকে বেদাইয়ের সঙ্গে রাত কাটাতে পাঠাতে হবে। 2 দিন পর মেয়ে তো ফিরে আসবে, কিন্তু এর বিচার চাইতে যাওয়া কোনো পুরুষ আজ অব্দি জীবিত ফিরে আসেনি। এমন শয়তানকে মেরেছে বলে আমরা ওকে এখানে জায়গা দিয়েছি। আমি নিজে আর্জুনকে এখান থেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে চেয়েছি, কিন্তু সে কি বলেছিল জানেন? বলেছিল, মায়ের আশা তো পূরণ করতে পারলাম না, অন্তত স্যারেন্ডার করে তার মনটা রাখি। এই জন্যই আমি আপনাকে ফোন করে পরের দিন সকালে থাকতে বলেছিলাম। আর্জুন স্যারেন্ডার করতে রেডি হয়। পরের দিন সকালে আমরা প্ল্যান করে আর্জুনকে কোর্টে পাঠাতে লাগি। আমার সিনিয়র সেখানে এসে থামায়। সে উল্টো পাল্টা বলে আর্জুনকে ধরে নিয়ে যেতে লাগে। সঙ্গে আমি যেতে লাগি, তখন বলে আমাকে নাকি সাসপেন্ড করা হয়েছে আর্জুনকে সহযোগিতা করার জন্য। আর্জুনকে নিয়ে যায়। তাদের কথাবার্তা আর ইশারাতে আর্জুন বুঝতে পারে তারা কালীর কেনা কুকুর। আর্জুনকে নিয়ে যাওয়ার একটু পরে কালী তার লোক নিয়ে আমাদের এখানে আসে। কালী আর কালীর লোকদের দেখে এখানে সবাই যেভাবে ওভার অ্যাক্টিং শুরু করে, আর কিতা কয়লাম। তো কালীর লোক সবাইকে মারা শুরু করে, একেবারে উড়াদুরা মারছে। কাকু আবার সেই খবর অকেটকিতে দিয়ে দিচ্ছে যে এখানে কালীর লোকেরা এসে মারামারি করছে। আর্জুন তো শুনছে, কিন্তু অফিসাররা তার কথা কানে নিচ্ছে না। কালী সবাইকে ধরেছে, তারা কেন আর্জুনকে থাকতে দিয়েছে, খাইতে দিয়েছে। একজনকে মারতে লাগে, শিবাজি আসে। ভাই, ওদের কোনো দোষ নেই, সব দোষ আমার, ওদের ছেড়ে দিন। কালী তাকে একটা চটকানা দিয়ে বলে, তোর সিরিয়াল একটু পরে আসবে, খাড়া। এরপর কালী যে সব তামাশা করে তা আসলে বলার মতো কিছু না। মানে আজগুবি সব ব্রুটালিটি দেখিয়েছে, যেগুলোর কোনো হাত পায় না। যাক, এখানে যাই হচ্ছে, কাকু সব খবর দিচ্ছে, কিন্তু এরা ইগনোর করছে। শেষে যখন একবারে সীমা পার হয়ে যায়, আর্জুন আর ঠিক থাকতে পারে না, গাড়ি উল্টে দেয়। এখানে তো মারামারি চলছেই। আর্জুন পুলিশদের সাইজ মাইজ করে হাত খুলে নিয়ে এই গাড়ি উঠিয়ে নিয়ে সেই গাড়ি নিয়ে রওনা দেয়। কালী তার মতো মারছে। এই আন্টি কেন জানে তার সামনে এসে চাপা মারতে থাকে। আরে, আমরা যাকে জায়গা দিয়েছি সে সাধারণ কেউ না, সে তোকে ছাড়বে না। কালী কি আর তাকে ছাড়বে? মেরে দেয়। আরে আন্টি, তার সামনে এসে বকবক করার কি দরকার ছিল? তো এই আন্টির মেয়েই হলো ওই পিচ্ছি যে আর্জুনের বাড়িতে থাকে। যাক, একটু পর আর্জুন চলে আসে। যেভাবে গাড়ি ঢুকিয়ে দেয়, আমি ভাবছি ওখানে যে শুধু কালীর লোকই আছে,
ভাই এটা কিভাবে বুঝলো? হ্যাঁ, বুঝবেন মানুষ বাবা, বুঝতেই পারে। তো তার বোঝার পর যে মারামারি শুরু করে, কালির পেছন দিয়ে কালি বের করে ছাড়ে। সবাই সাইজ মাইজ হলে কালি মারটার খেয়ে পালাতে লাগে। আর্জুন পিছু নেয়, কালি একটু সামনে এগিয়ে আছে। নৌকা নিয়ে সে তো চলে যায়, কিন্তু হুমকি দেয় যে আবার ফিরে আসবে। আর্জুনও কসম করে তাকে সাইজ না করা অবধি সে এই জায়গা ছাড়বে না। ওদিকে তো আর্জুনের মা কোর্টে অপেক্ষা করছিল তার আসার জন্য, সে স্যারেন্ডার করতে আসবে। সময় পার হওয়ার পর যখন আর্জুন রক্তমাখা অবস্থায় আসে, তার মা ততক্ষণে জেনে গেছে যে আর্জুন কালীর অনেকগুলো লোককে মেরেছে। কালীর লোককে সে মেরেছে এটা সে জানে, কিন্তু কালী যে বস্তির লোকদের মেরেছে এটা আন্টি জানে না। শুরু হয় ভুল বোঝাবুঝি। এই হলো ঘটনা। সব কিছু শোনার পর আন্টির রিয়াকশন নর্মাল মনে হচ্ছে। কি তাই মনে হচ্ছে না? মানে একজন কমিশনার যার এত সাহস এত বুদ্ধি, সে এইটুকু জানতে পারলো না তার ছেলে কি করে এমনটা হলো বা কেন এমনটা করছে? এটা কোনো কথা হলো? যাক, আন্টি আর্জুনকে নিয়ে ভাবতে ভাবতে কোয়ার্টারে ফেরে মনে পড়তে থাকে সে তার কত আদরের ছিল। ভুল বুঝে তার সঙ্গে সে কত খারাপ ব্যবহার করেছে। তাকে জন্মদিনে উইশ করতে আসাতে সে রাতের পর রাত তাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে। আন্টিও সব কিছু ভাবছে, আর এই ভাবনাতেই পার হয়ে যায় বেশ কিছুদিন। পাঠানের ছেলে জেলের সামনে আসে। তার কথায় আমরা বুঝতে পারি আজ পাঠানের ফাঁসির দিন। ওদিকে পাঠান রেডি হচ্ছে, এদিকে ফাঁসির সময় যে লোকজন বা অফিসাররা উপস্থিত থাকে তারা ঢুকছে। এখন কীর্তি দেখুন, কারাগারের ভিতরে যেখানে আরো কয়েদিরা থাকে তাদের পাশ দিয়ে এরা যাচ্ছে। কয়েদিরা কি করে, ফাঁক দিয়ে পুলিশদের ধরে একে একে সবাইকে মেরে মুড়ে গান কেড়ে নেয়। ডক্টরকে কিছু করে না, তাকে বলে গেট খুলে দিতে। যার কাছে সবগুলো সেলের চাবি থাকে সেও এদের সঙ্গে যাচ্ছিল, ভাবা যায়। ডক্টর চাবি নিয়ে খুলে দেয়, এরা বের হয়ে ডক্টরকে ভিতরে বন্ধ করে রেখে বাকি সব কয়েদিদের বের করে। তারপর পাঠান ভাইয়ের সেল খুলে দেয়। পাঠান ভাই এমন মুড আর ভাব নিয়ে বের হয় যেন সে দেশ স্বাধীন করে এলো। যাক, এরপর জেলের ভিতরে যে পুলিশরা ছিল তাদের মারে। তারপর যেখানে ফাঁসির কাজ হবে সেখানে গিয়ে খাড়ায়, আর তাদের দেখে জেলার হাওয়া টাইট। একটু পর জেলার বাইরে এসে মিডিয়াকে জানায় পাঠানের ফাঁসির কাজ হয়ে গেছে। মানে পাঠান তাকে এই কথা বলতে পাঠিয়েছে। ব্যাপারটা আপনার কাছে নর্মাল মনে হচ্ছে না? কিন্তু না, তা না। জেলার মিডিয়াকে নিউজ দেওয়ার কিছুক্ষণ পর যখন পাঠান বের হয়, আমরা দেখি এখানে কেউ নেই, কোনো মিডিয়া নেই। যে মিডিয়া টিআরপির জন্য অগ্নিকাণ্ডে পোড়া বাচ্চাদের লাশ দেখাতে পিছু পা হয় না, নিউজের জন্য কারো ভালো মন্দের তোয়াক্কা করে না, সেই মিডিয়া নাকি পাঠানের লাশ না দেখে চলে যাবে। মানে একটু তো মানুষ লজিক দিয়ে ভাবে নাকি? পাঠান ছেলের সঙ্গে কোলাকুলি করে, সে তার কাজে যাক। পরের দিন সকালে সিন চাচার কাছে আনে যে টোকাটুকি খেলছিল। তার কাছে খবর আসে কালীর খোঁজ পাওয়া গেছে। শুনে চাচা মশাদের নিয়ে সেই জায়গায় চলে আসে। ভাগ ভাগ করে ভিতরে গিয়ে কালীকে ঘিরে নেয়, একটু ডায়লগ মারবে। এর মাঝে তার লোকদের উপর বাটুল চলা শুরু হয়। কে মারছে দেখতে পেছনে ঘুরতে তাকেও একটা বুলেট লাগে। চাচার সামনে দেখে অবাক হয়, আর মুভির ধামাকা টুইস্ট এখানে দেখায় কে মারলো। কমিশনার প্রকাশ। চাচার মনেও তো আপনাদের মতো কৌতূহল। স্যার আপনি? প্রকাশ বলে, হ্যাঁ বে আমি। রেড লাইন ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিককে দেখার শখ ছিল না? তো দেখ আমি সেই। নেশার যত র মেটেরিয়াল দেশে আসতো সব ছিল আমার। কালি আমার আন্ডারে কাজ করতো। আরো শুনবি, ইন্টারন্যাশনালি এই মাল পৌঁছে দিতে আমার পার্টনার হিসেবে কাজ করতো পাঠান, যাকে বাঁচানোর জন্য আমি কাজ করছি। আর্জুনের মা ঝামেলা করছিল, তাই আমি তাকে মারার প্ল্যানও করি, কিন্তু আর্জুন এসে বাঁচিয়ে দেয়। পাঠানের ছেলে শয়তানকেও আমি আর্জুনের কাছ থেকে বাঁচাই। পাঠানের ছেলেকে যেখানে রেখেছিল সেই খবর পাঠানের লোককে আমিই দিই। ভাইজাকে পোস্টিং নেওয়ার কারণই ছিল আর্জুনকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া বে। কিন্তু ওর বস্তিতে গিয়ে বুঝতে পারলাম ওকে মারা এত সহজ হবে না, তাই ওর মায়ের পিছিয়ে লাগি। এখন তোকে মেরে কালীকে ধরার বাহানা দিয়ে আর্জুনকে সারেন্ডার করতে বাধ্য করাবো, ইমোশনাল বানিয়ে। তারপর আমার রাস্তা ক্লিয়ার বলে আবার শুট করে আর সিন কাট করে পরের সিনে আমরা দেখি কমিশনার আর্জুনকে কলোনির সামনে ডেকেছে। আর্জুনকে বলে সে কালীকে অ্যারেস্ট করেছে। বিশেষ করাতে টিভি নিউজ দেখায় সত্যিই অ্যারেস্ট করেছে, বাট পরে বের করাতে কতক্ষণ। আর্জুন হয়তো বিশ্বাস করে। কমিশনার আরো বলে, তুমি বলেছিলে রেড লাইন কোম্পানিকে নোটিশ পাঠাতে, আমি সেটাও করেছি। খুব তাড়াতাড়ি পারমিশন পাওয়া যাবে কোম্পানিতে রেড দেওয়ার। আর পাঠানের ফাঁসি হয়েছে, অফিসিয়াল কাজ শেষ হলে তার বডি পরিবারকে দেওয়া হবে। তো তোমার মাকে নিয়েও চিন্তার কিছু নেই। এবার তুমি তোমার কথা রাখো, সারেন্ডার করো। আর্জুন এখনো ভাবছে বলে কমিশনার মায়ের কথা বলে ইমোশনাল করে। ওদিকে চাচা দেখি হসপিটালে। কেমনে? যখন কমিশনার তাকে শেষে শুটটা করতে যায়, চাচা গান ফেলে দিয়ে পাউডার মেরে সবার চোখ ফাঁকি দিয়ে বাইরে আসে। তারপর সেখান থেকে পড়তে পড়তে গড়তে গড়তে হাইওয়ের পাশে এসে পড়ে থাকে। সেখান থেকে দুইটা লোক তাকে নিয়ে এই হসপিটালে আসে। হা হা হা, হাসবেন না একটু? কপাল। এদিকে কি হলো, আর্জুন কমিশনারের কথায় কনভিন্স হয়ে থানায় এসেছে সারেন্ডার করতে। এখন সাইন করবে, ফোনটা বেজে ওঠে। কল দিয়েছে চাচার এখান থেকে। আননোন নাম্বার দেখে আর্জুন ফোনটা রিসিভ করে না। চাচা অন্য কারো নাম্বার বলতে যাবে, বেহুশ হয়ে যায়। তাকে ভিতরে নেওয়া হয়। আর্জুন সাইন করতে যাবে, ঘড়িটা ধুম করে বেজে ওঠে। দেখে 12টা বাজে। মনে পড়ে 12 ঘন্টা পর তার মায়ের জন্মদিন। স্যার 4 বছর হলো মাকে উইশ করতে পারিনি, শেষবারের মতো করে আমি সারেন্ডার করব। কমিশনারের ভিতর তো ফেটে যাচ্ছে, আবে কিসের জন্মদিন বে, বুড়ো বয়সে এত কিসের জন্মদিন, বহুত দায়। আর্জুন কথাই ছিল না, সে তার মাকে উইশ করে তারপর তার কাছে এসে ধরা দিবে। উপায় না পেয়ে কমিশনার বলে ঠিক আছে। আর্জুন চলে গেলে কমিশনার পাঠানের লোক থাঙ্গার সঙ্গে দেখা করে বলে কাজ হলো না, এখন উপায় নেই, ওকে রাস্তা থেকে সরাতেই হবে। পাঠান ভাইকে রেডি হতে বল, আমি জানাচ্ছি কখন কি করতে হবে। বাসায় এসে আর্জুন কেক বানাতে লাগে। তার পান্ডাররা আসে, আরে ভাই কেক তো সেই হচ্ছে।
আর্জুন বলে কি ব্যাপার, তোরা সবাই এখানে, চাচা কই, ফোনও ঢুকছে না। এরা বলে এক খবরের খবর এলো, কালীর খোঁজ পাওয়া গেছে। সে কথা শুনে সে উঠে গেল, তারপর থেকে তো তারও খবর নেই, আমরা তো ফোনে ট্রাই করছি। আর্জুন বলে ও আচ্ছা, আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল এসেছিল, দেখ তো কে। কথা শেষ করে এসে কাকা বলে ভাই এটা তো সরকারি হসপিটালের ওয়ার্ড বয়ের নাম্বার, ইমার্জেন্সিতে একজনকে নাকি ভর্তি করানো হয়েছে, সে নাকি তোমার নাম্বার বলেছিল, কিন্তু এখন তো সে তো বেহুশ, কিছু বলতে পারছে না। ঠিক আছে তোরা কি একটু দেখ তো কে। এরা চলে যায়, ছেলেকে রেডি করে ফেলে, মায়ের কাছে নিয়ে যাবে, কিন্তু আরও 4-5 ঘন্টা বাকি আছে। ভাবছে, কল আসে, রিসিভ করে কি যেন শোনে, খুব অবাক হয়। আর পরে সিনেই দেখি পুরো বস্তি আগুনে জ্বলছে। আর্জুন গাড়ি নিয়ে বস্তিতে আসে। কি বুঝলেন, আগে দেখলাম সে এদের সঙ্গেই থাকে, এদের মাঝেই, কিন্তু এখন দেখছি সে অন্য জায়গা থেকে আসলো। হ্যাঁ বলতে পারেন শ্বশুর বাড়িতে ছিল হয়তো। যাক, মহিলারা বলছে কালীকে অ্যারেস্ট করা হয়েছে বলে তার লোকেরা এসে এসব করে গেছে। আর্জুন তো ফুলছে, এদিকে তাকালে দেখে তারা ইশারা করছে, মানে ওই নদীর ভিতর থেকে তারা ইশারা করছে, আর আর্জুন বস্তির ভিতর থেকে তাদের দেখতে পেল। অথচ যখন আগে কালীকে দৌড়ানি দিয়েছিল তখন বস্তি থেকে নদী কত দূরে ছিল মেনে নিন। সব নৌকাতে আগুন, তারপরেও সে আগুন ধরা নৌকায় নিয়ে তাদের পিছু নেয়। এগুলা জ্বালাকে পরাণে সয় বাড়ায়, সেটা নিয়েই এদের কাছে আসে। তারপরও সে পাক্কা দেয় আর এমনি উপরে উড়ে উঠে এদের ঘুষা মারে, যেন এরা ঘুষা খাওয়ার জন্য ওখানে অপেক্ষা করছিল। আরে কাকা, দড়িতে হাতই লাগাবেন না, তাহলে আপনার পাক্কা দেওয়ার দরকার কি ছিল? যাক, এদের মেরে নৌকার হাতলের কাছে যায়, নৌকা ঘুরিয়ে নিয়ে বাড়ির দিকে যাবে, সেখানে অপেক্ষা করছে থাঙ্গা। সে মোটর নষ্ট করে দিয়ে বলে, আর্জুন রাগের মাথায় তুই আমাদের পিছু নিয়েছিস, আমরা ইচ্ছে করে তোর কাছে ধরা দিয়েছি এত দূরে এসে, যে তুই চাইলেই এখান থেকে আর 2 ঘন্টাতে ফিরে যেতে পারবি না, সাঁতরেও যদি যাস তো 3 ঘন্টা লাগবে, আর ততক্ষণে পাঠান ভাই তার কাজ সেরে ফেলবে। তুই কি ভেবেছিস পাঠান মরেছে? বলে সে নিজে নিজেকে মেরে দেয়। ওদিকে পাঠান তার দলবল নিয়ে আসছে আর্জুনের মাকে মারার জন্য। একটু পরে আন্টির দরজায় নক পড়ে। আন্টি খুলে দেখে তার সহকারী যারা ছিল সেই সময় তারা। আরে তোমরা এই সময়? ম্যাডাম, এই কয়েক ঘন্টা পর তো আপনার জন্মদিন, আপনাকে সারপ্রাইজ দিতে প্রকাশ স্যার আমাদের এই প্ল্যান করতে বলেছে, ছোট একটু আয়োজন আর কি। ও প্রকাশ কই? প্রকাশ পাঠানকে খবর দিচ্ছে তোর 5টা শিকারী একসঙ্গে তাড়াতাড়ি আয় বলেই ম্যাডামের কাছে আসে। ম্যাডাম ভিতরে নিয়ে বসায়, খাবার দাবারের ব্যবস্থা করে। একজনের কাছে ফোন আসে, পাঠান নাকি পালিয়েছে। মানে সে পালানোর 1 দিন 2 দিন পার হয়ে যাচ্ছে, এরা মাত্র জানতে পারলো। এটাও মানতে হবে। এদিকে চিত্রা আর্জুনকে না পেয়ে তার শাশুড়ির কাছেই আসছে, কারণ একটু পর তার জন্মদিন, আর্জুন নিশ্চয়ই সেখানেই আছে। সেই কলোনির ভিতরে ঢোকে, পেছনে পাঠানের গাড়ি। তাদের দেখে সিকিউরিটি গেট বন্ধ করে, এরা ফটকা মারে, জাস্ট মানুষ চটকে পরে, গেটের কিছু হয় না, বুঝতে হবে RFL এর দরজা। ভিতরে আসে, গাড়ির ভিতর থেকে সব লোকেরা নামে, পাঠান ভাইও লাফ মারে। এখানকার কন্ট্রোল রুম থেকে দেখে উপরে খবর দেয়, পাঠানের লোক তুলপাড় শুরু করে দেয়। বাইরের শব্দ শুনে আন্টি লক্ষ্য করে পাঠান এসেছে, পাঠানও দেখে। পাঠানের লোক দরজা ফুটো মুটো করে ভিতরে আসে, পুরো বাড়ি খুঁজে মুজে কাউকে পায় না। কই গেল এরা? এরা এদিকে পেছন দিয়ে পালিয়েছে। প্রকাশ তো ধরা খাওয়ানোর জন্য চেষ্টা করছে, কিন্তু ম্যাডাম তাদের নিয়ে পালিয়ে অন্য সাইডে আসে। পুলিশও চলে আসে, কিন্তু গেট বন্ধ। এইভাবে এগুলা কথা। পাঠানের লোকরা খুঁজতে খুঁজতে সেখানেও আসে যেখানে এরা লুকিয়েছিল। এরা চুপ ছিল তাই দেখতে পায় না। ফিরে যাচ্ছে, প্রকাশ হারামি ইচ্ছে করে শব্দ করে সরি বলতে থাকে। এরা তো বুঝতে পারে, লুকোচুরি করতে করতে ম্যাডাম শুট শুরু করে দেয়। এভাবে আর হবে না। ওদিকে পুলিশের বড় অফিসাররা এলে পাঠানের ছেলে এগিয়ে যায় কথা বলাতে। পাঠান এবার থেকে কথা বলে যে সে সবাইকে বন্দি বানিয়ে নিয়েছে, বিনিময়ে তার ছেলেকে ছাড়তে হবে, তাদের যাওয়ার ব্যবস্থা করতে হবে, আর ওই যে 5 অফিসার আর্জুনের মা সহ তাদের সামনে নিয়ে আসতে হবে, তা না হলে সে সবাইকে মেরে দেবে। এদিকে প্রকাশ চেষ্টা করছে ম্যাডামকে মারার, কিন্তু মিস্টেক হয়ে যাচ্ছে। সেটা সামলাতে আবার এদিক সেদিক ফাঁকা গুলি করে। ওদিকে আর্জুন নৌকাতে ভাসছে, এখন কিভাবে ফিরে যাবে এখান থেকে বুঝতে পারছে না। প্রকাশ আন্টিকে তাল দিচ্ছে, ম্যাডাম এভাবে লুকিয়ে থেকে অন্যদের জীবনের রিস্ক না নিয়ে আমরা সামনে যাই। ম্যাডাম থামায়, দাঁড়াও, খেল এখনো বাকি আছে। কি? আর্জুন? আমার ছেলে আর্জুন অবশ্যই আসবে। প্রকাশ তো জানে সে আসবে কিনা। আন্টি বলে পাঠান প্ল্যান তো ঠিকঠাক করেছে, কিন্তু সময় ভুল বেছে নিয়েছে। আর্জুন যেখানেই থাক ঠিক সময় মতো আসবে, আমি এটা জানি। এতক্ষণ আর কি সিন দেখেছেন, এবার দেখুন মজা কাকে বলে। আর্জুন সেই ভাবনাতে আছে কি করে এখান থেকে ফিরবে। ভাবতে ভাবতে মনে পড়ে তার বাবার কথা। সে তাকে শিখিয়েছিল যে আগে মানুষরা কিভাবে পাল তুলে নৌকা চালিয়েছে। ব্যাস, আর কি লাগে। নৌকাতে কাপড়, দড়ি, অটো হাজির। ছেলে কাপড়টা ভালো করে লাগিয়ে পাল তুলে ধরে, আর নৌকা রকেটের গতিতে যেতে লাগে। জীবনে এর থেকে বেশি আপনি আর কি দেখতে চান? এমন সিন দেখেছেন, ব্যাস আপনার জীবনে বেঁচে থাকার আর কোনো কারণই নেই। পাঠান যে সময় দিয়েছিল সেটা পার হচ্ছে, তার ছেলে আসতেছে না, তাই হোস্টেসদের মারার হুমকি দিচ্ছে। কাকে মারবে খুঁজতেছে। একজন বলে দেয় সে আর্জুনের বউ, প্রেগনেন্ট। পাঠান চিত্রাকে সামনে এনে মাইকে বলতে থাকে, ম্যাডাম আপনার বংশের প্রদীপ আমার হাতে, তাড়াতাড়ি বের হয়ে আসুন, নয়তো। এবার তো উপায় নেই। পাঠানের লোকদের উপর গুলি করতে করতে আন্টি সামনে আসে। আরে সুপার হিরো আন্টি, আপনার বউ তাদের হাতে বন্দি, তার কতগুলো লোক গান তাক করে আছে, আপনি কজনকে মারবেন? এখানে হিরোগিরি দেখানোর কোনো দরকার আছে? দেখ, পাঠানের ছোট ছেলে আন্টির শোল্ডারে একটা মারে, তারপর পায়ে মারে, বাট আন্টি তো সুপার কপ, এতটুকুতে তার কিচ্ছু হবে না। ধরে আনা হয় পাঠানের কাছে। পাঠানের ভাইকে সে মেরে ছেলের সঙ্গে কেক খাইয়েছিল, সে বলতে পারেনি, ডায়লগ মারছে পাঠান। আন্টিও কম না, তার ছেলে তাকে ছাড়বে না, জাস্ট একটু সময় দিক।
পাঠান বলে, কাজ অনেক সময় কম ম্যাডাম, আমার ছেলে আসুক ততক্ষণে বলুন আপনার বাকি সহকারীরা কোথায়। ম্যাডাম বলে না বলে তাকে মারা শুরু করে। মারটার খেয়ে তার অবস্থা খারাপ, তারপরেও সে কিছু বলে না। একটু পর পাঠানের ছেলেকে আনা হয়, 3টা পুলিশ তাকে নিয়ে সামনে আসে। আন্টি মনে মনে ভাবছে মুখোশ পরা ছেলেটাই হয়তো তার আর্জুনই হবে, কিন্তু না, সরকার পাঠানের ছেলেকেই পাঠিয়েছে। আন্টি একটু হতাশ হয়। পাঠানের ছেলে হাত করা খুলে ফেলে দেয়। আন্টি পেছনের পুলিশটাকে দেখার চেষ্টা করছে যে সে কে, কোনো স্টার নেই, কনস্টেবল মনে হচ্ছে। নামে নজর পড়ে আর আন্টির ফেসের রিয়াকশন পাল্টে যায়। তারপর যখন ফেস দেখায় আমরা দেখি আর্জুন। এগুলা কথা। ছেলে ফিরে এসেছে, এখন বাকি লোকদের পালা। পাঠান আন্টিকে মারছে আর জিজ্ঞেস করছে। মাকে মারা দেখে আর্জুন টকবক করছে, বাট কিছু করার নেই। ছেলে বউকে তো আমরাই ধরে রেখেছে। আন্টি বলছে না বলে পাঠান পাবলিককে মারার ভয় দেখালে আন্টি বলে দেয় তারা কোথায় আছে। পাঠানের লোক তাদের ধরতে যায়। পুলিশ অফিসার পাবলিকদের ছেড়ে দিতে বললে পাঠান বলে, আমি সময় মতো ছেড়ে দিব, তোমরা যাও, বলে পুলিশদের পাঠিয়ে দেয়। ওদিকে আর্জুনের ছেলে পেলে হসপিটালে এসে দেখে চাচার এই অবস্থা, তার হুঁশও ফিরেছে। কি হয়েছে সব পরে বলছি, চাচা বলে আগে আর্জুনকে ফোন করো। করে, দেখে ফোন বন্ধ। ঠিক আছে, আমাকে নিয়ে চল। এদিকে পুলিশের গাড়ি যখন পাঠানের ছেলেকে রেখে ব্যাক আসে, পাঠানের লোক দেখে বলে, ভাই ভিতরে পুলিশ গেল 3টা, এলো দেখি 2টা। আন্টি তো বুঝতেই পারছে। আর্জুন ততক্ষণে পাঠানের লোকদের সাইজ করা শেষ। পাঠানের 2 ছেলে ব্যাপারটা দেখতে যায়, গিয়ে দেখে তার লোকেরা পড়ে আছে, আর্জুন সামনেই। আবার মারামারি শুরু হয়, মাথার উপর দিয়ে যাবে এমন সব ফাইট সিন। এগুলো দেখে আপনার কোনো কাজ নেই, শুধু স্লো মোশনে কিছু সিন দেখুন যেগুলো দেখতে অ্যাট্রাকটিভ। মাঝে কমিশনার খুব চেষ্টা করে আর্জুনকে মারতে, বাট পারে না, তার লোকেরাই মরে। আর্জুন মনে করে সে তাকে হেল্প করছে। পাঠানের ছেলেরা আসছে না বলে পাঠান নিজেই আসে। আর্জুন ততক্ষণে সবাইকে সাইজ করে পাঠানের ছেলেদের বন্দি করে নিয়েছে। ছেলেদের অবস্থা দেখে পাঠান ভ্যা ভ্যা করছে। আর্জুন তার ডায়লগ মারছে, তোকে বলেছিলাম না এখানে না আসতে, চুপচাপ তোর লোকজন নিয়ে চলে যা, নয়তো। পাঠান বলে সে এখানে এসেছে তার মায়ের জন্য, তার বউকে সে কিছু বলবো না, তার ছেলেদের ছেড়ে দেখ, সে তার মাকে তার হাতে তুলে দেখ, সে তো বুড়ো হয়ে গেছে, তাকে বাঁচিয়ে কি হবে। এই কথাকে আর আর্জুনের সহ্য হবে? পাঠানের একটা ছেলেকে মেরে দেয়। পাঠানের পট নড়ে ওঠে, আর্জুন এটাকেও মারবে এমন একটা ভাবসাব। কমিশনার দাঁড়ালি করতে রাখে, আরে আর্জুন থামো থামো, তুমি একে মারলে পাঠান বাইরে সবাইকে মারবে, শান্ত হও, আমি ওর সঙ্গে কথা বলছি। তোমার মা ওখানে পড়ে আছে, তোমার মা এখানে থাকলে কিন্তু এমনটাই করতো। মায়ের কথা বলে সে তাকে অন্যমনস্ক করে দেয়। আর্জুন একটু সেদিকেই মনোযোগ দিয়ে আছে, এই ফাঁকে কমিশনার গান বের করে। তখন আবার বস্তির সেই মাইকের গাড়ি নিয়ে এরা হাজির। চাচা মাইকে বলতে থাকে, অর্জুন এই সব নাটকের পেছনে কমিশনার দায়ী, সেই সব করেছে। আর্জুন তো চিন্তা করতে পারেনি এর মাঝে এই কাজ। কমিশনার আর্জুনকে মারতে যাবে, আর্জুন থামানোর চেষ্টা করে, তারপরও বুলেট লাগে। মার খেয়েছে তো এখন পাঠান এসে শক্তি দেখানো শুরু করে। কমিশনার বলে, তোর কি মনে হয় বে, তোর বাপ শুধু কেমিক্যাল ধরতে গেছিল? আবে আমাদের কোটি টাকার মাল সেই সিজ করতে লেগেছিল, এই জন্য তোর বাপকে আমি সাইজ করেছি, আর এখন তোকেও বলে শুট করতে যাবে। পাঠান থামায়। তার মাকে মারতে চেয়েছে বলে সে তার ছেলেকে মেরেছে, এখন সে তার মাকে তার চোখের সামনে মারতে চায়, এই জন্য ওখানে নিয়ে যাবে। বাকি লোকদের চটকা মেরে টানতে টানতে আর্জুনকে এখানে নিয়ে আসে। আর্জুন গুলি খেয়ে কাবু হয়ে আছে। পাঠান অর্ডার দিলে একজন তার মাকে মারতে যায়, আর্জুন এমনি এসে তাকে সাইজ করে। ভাবতে পারছেন? পাঠানের ছেলে পেছন থেকে এসে আর্জুনকে মারে, সে কিছু করতে পারে না, কারণ শক্তি নেই, ল্যার করছে। কিন্তু আবার যখন তার মাকে মারতে যায়, সে আবার তাকেও মেরে দেয়। আর্জুন এমনি থাকলে কাউকে কিছু করা যাবে না, এই জন্য কমিশনার হাত করা লাগিয়ে থাম্বার সঙ্গে বেঁধে রাখতে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আর্জুন এমনি দাঁড়িয়ে কমিশনারকে ধরে। আরে ডিরেক্টর সাহেব, আর কি দেখানো বাকি আছে? পেছন থেকে পাঠান এসে তাকে মারে। এটার কথাই বলছিলাম। আর্জুন নিজেকে ঠিক করতে করতে কমিশনার তার হাত বেঁধে দেয়। আর্জুন অর্ধ বেহুঁশ। পাঠান এবার তার চোখের সামনে তার মাকে মারবে। আন্টিও স্যারেন্ডার। পাঠানের ছেলে তাকে মারতে এগিয়ে আসে। ঘড়িতে 12টা বাজে। আজাদ চোটটা মারতে অস্ত্রটা উঠাই, পেছন থেকে তার কল্লা কাটার আওয়াজ। সবাই চমকে ওঠে, কি হলো? পাঠানের পাঠা শেষ, পেছনে আর্জুন। কি ভাবছেন সে কি করে হাত ছুটে এলো? আপনি যা ভাবছেন আমিও তাই ভেবেছিলাম, কিন্তু ব্যাপারটা তা নয়। কিভাবে ছুটে এলো দেখতে যখন সবাই পেছনে ফিরে তাকায়, আমাদের হুঁশ উড়ে যায়। মুভির সব থেকে বেস্ট পার্ট, পুরো মুভি জুড়ে সব থেকে এই সিনটাই ভালো লাগার। মাকে বাঁচানোর জন্য আর্জুন তার হাতটাই কেটে ফেলেছে। কি করে? তার কাছে যে বডিটা পড়েছিল তার থেকে চাকুটা নিয়েছে। যদিও যে চাকুটা সে নিল ওইটা দিয়ে হাত করার শিকলটাই হয়তো কাটা যেত, বাট ছাড়ুন। ব্যাপারটা দেখে তো সবাই অবাক। আর্জুন মাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়, তার মা কান্নায় ভেঙে পড়ে। বেটা তুই এটা কি করলি? একটু ইমোশনাল সিন। হাত একটা নেই, বাট একটা তো আছে, সেটা দিয়েই সবাইকে সাইজ করতে লাগে। আর্জুনের এমন কাণ্ড দেখে বাকি সবার মাঝে একটা জোশ চলে আসে, তো সবাই মাঠে নেমে যায়। আর শুরু হয় গোপালগঞ্জের লুকোচুরি খেল। কমিশনারকে আন্টি সাইজ করে, আর্জুন পাঠানকে ধরে। হাস্যকর ব্যাপার তো তখন লাগে যখন পাঠার মতো শরীর নিয়ে পাঠান আর্জুনের এক হাতের সঙ্গে পারে না। আরও হাস্যকর লাগে যখন আর্জুন পাঠানের গলায় চেন বাঁধে, সে হাত ব্যবহার করে না, চুপচাপ আছে। আর্জুন তাকে ঝুলিয়ে দেয়, সে হাত সোজা করে রেখেছে। কপাল। পাঠান শেষ। স্ক্রিনের আলো নিভে গিয়ে কয়েকদিন পর সিন শুরু হয় জেলখানায়। কালী বলছে কমিশনার তাকে ছাড়াবে, কিন্তু তার কোনো খবর পাচ্ছে না সে। একজন বলে, ভাই কোন কমিশনারের কথা বলছো? সে তো মারা গেছে। তখন আবার আর্জুনকে জেলে আনা হয়। আর্জুনকে দেখে সবাই কেন জানি হাত উড়াচ্ছে, প্রণাম করছে, মানে বুঝলাম না ব্যাপারটা কি। কালী বলছে, তুই বদলা নিতে এখানে এসেছিস? আর্জুন বলে, বদলা নয় বে, দায়িত্ব।
ক্যামেরা তাকে ফোকাস করে আর আমার বকবকানি থেকে আপনাদের মুক্তি দিয়ে মুভিটা এখানেই শেষ করে। তো ব্যাপারটা হলো, মা ছেলের ভালোবাসা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, আমরা সবাই জানি। বাট কিছু ব্যাপার বাবা মারা একটু কম বোঝে বা তারা জাস্ট তাদের দিক থেকেই ভাবে। সময় যেভাবে পরিবর্তন হচ্ছে এর সঙ্গে মানুষের মন মানসিকতার একটা সম্পর্ক রয়েছে। আমাদের দাদা দাদিদের চিন্তাধারা যেমন বাপ মাদের চিন্তাধারা তেমন না, আবার বাপ মাদের যেমন আমাদের তেমন না। সো আপনারা যারা বাবা মা হয়েছেন বা হবেন, মাথায় রাখবেন যে আপনি হয়তো সন্তানের ভালো ভেবেই কিছু একটা করবেন বা করতে চাচ্ছেন, বাট করার আগে ভাবুন সেটা যেন তার অ্যাঙ্গেল থেকে হয়। সে যেমন করে তার ভালো চাচ্ছে তেমন করে যেন হয়, যদি সেটার মধ্যে লজিক থাকে। সন্তানের জন্যই তো সব করছেন, তাই না? তাহলে তার মতামত বা তার সঙ্গে পরামর্শ করাও কিন্তু বুদ্ধিমানের কাজ। সমস্যাটা হলো আমরা সন্তানরা ভালোবাসা প্রকাশ করতে পারি না, বাবা মাকে বোঝাতে পারি না যে আমরাও তোমাদের সঙ্গে বসতে চাই, কথা বলতে চাই, আমরা আমাদের ভালোর জন্য সিদ্ধান্ত নিতে চাই। কিন্তু বাবা মাকে খুলে বলতে পারি না, কারণ যদি তারা আমাদের মতামত না বোঝে, তারা যদি তাদেরটা আমাদের উপর চাপিয়ে দেয়। এমনটা ভাবার পেছনে আবার কারণটা হলো যে সন্তানরা যখন সন্তান থাকে তখন বাবা মায়ের ভ্যালু বোঝে না, আমরা তখন অতটা আমাদের ব্যাপারে ভাবি না, সো বাবা মায়ের ব্যাপারে ভাবি না। যখন আমরা আবার ম্যাচিউর হয়ে যাই বা আমরা বাবা মা হয়ে যাই, তখন বুঝে আসে যে বাবা মা কেমন ছিল বা কি করা উচিত ছিল আমাদের। বা ততক্ষণে হয়তো বাবা মা ভুল বুঝে বসে থাকে, আর নয়তো ভালোবাসার কথা জানাতে জানাতে তারা দুনিয়া ছেড়ে চলে যায়। তো যাই হোক না কেন, মোট কথা হলো বাবা মা থাকতে আপনার পুরো ফিল ভালোবাসা প্রকাশ করুন, নয়তো সময় পাবেন না। আর বাবা মায়েরাও সন্তানদের সেই সুযোগ দিন, মাঝে মাঝে তাদের দিক থেকে ভাবুন। উপরওয়ালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। যদি ভালোবাসা দিতে মন চায়, ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে ভালোবাসা ঢেলে দিয়ে আসেন। ভিডিওর কোন পার্টটা আপনার সব থেকে বেটার লেগেছে কমেন্ট বক্সে জানান। আর ওপরে যে হকারি করা হয়েছে ওটা নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।